প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সংগ্রামী অভিবাদন জানিয়ে শুরু করছি আজকের একটি বিশেষ আলোচনা। বাঙালির মতামতকে তোয়াক্কা না করেই বাংলা ভাগ হয়। দাঙ্গার স্মৃতি তখনও মানুষের মন থেকে মুছে যায়নি। অবিশ্বাস্য অন্তর্ঘাত, দাউ দাউ করে জ্বলতে থাকা ঘরবাড়ি এবং অজস্র লাশ মানুষকে ভিটে মাটি ছেড়ে ছিন্নমূল উদ্বাস্তু বানিয়ে দেয়। লক্ষ লক্ষ মানুষ প্রাণ বাঁচাতে ছুটে আসে পূর্ব থেকে পশ্চিমে এবং পশ্চিম থেকে পূর্বে। দুঃখের বিষয়, পশ্চিমের মানুষের পুনর্বাসনের প্রয়াস দ্রুত হলেও পূর্বের মানুষদের পুনর্বাসন বিলম্বিত হয়। 1947 সালে দণ্ডকারণ্য ডেভেলপমেন্ট অথরিটি DDA গঠিত হলেও পুনর্বাসন দিতে কেটে যায় বেশ কয়েক বছর। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেজুলেশন তৈরি করে তৎকালীন মধ্যপ্রদেশের ছত্তিশগড় এবং উড়িষ্যার কোরাপুটকে সংযুক্ত করে 30,000 স্কয়ার মাইলের মধ্যে 45,000 একর জমিকে কৃষি কাজের উপযুক্ত গড়ে তোলার জন্য স্কিম নিয়ে পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু হয়ে আসা 20,000 ছিন্নমূল মানুষকে পুনর্বাসন দেবার কাজ শুরু হয়। 1950 সালে দণ্ডকারণ্যের উড়িষ্যা রাজ্যের মালকানগিরিতে মালকানগিরি ভিলেজ বা MV এই ছিন্নমূল উদ্বাস্তুদের নামে জমি দেওয়া হয়। শর্ত, জঙ্গলের জমি সাফ করে কৃষি কাজের উপযুক্ত জমি তৈরি করতে হবে। যদিও জঙ্গলের জমি সাফ করা এবং জড়িবুটি ধ্বংস করাকে মেনে নিতে পারেনি সেখানকার কায়া, গডবা, দিয়াদি, বন্ডা জাতির আদিবাসীরা। তারা সরকারের এই পদ্ধতিকে আদিবাসীদের বনাধিকারের উপরে হস্তক্ষেপ বলে মনে করেছেন। গত 8ই ডিসেম্বর 2025 মালকানগিরির MV-26-এ আদিবাসী এবং উদ্বাস্তুদের মধ্যে এক ভয়ঙ্কর হিংসা আছড়ে পড়ে। রাখেলগুড়া গ্রামের অসংখ্য উত্তেজিত আদিবাসীরা প্রচলিত অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করে MV-26। তাদের আক্রমণে জ্বলে পুড়ে সাফ হয়ে যায় 188টি পরিবার। অনেকে মনে করছেন মালকানগিরির এই সন্ত্রাস একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এটি কর্পোরেটদের পুঁজির স্বার্থে পরিকল্পিত জনসংহারের মহড়া। বাঙালি উদ্বাস্তুরাই এই খান্ডব দাহনের আসল টার্গেট। আজকে এই বিষয় নিয়েই আলোচনা করতে এসেছেন সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর এবং নীতিশ বিশ্বাস। কপিল বাবু, মালকানগিরির পুনর্বাসনের 25 বছরে কেটে গেছে। হঠাৎ এমন কি হলো সেখানে যে আদিবাসীরা ক্ষিপ্ত হয়ে গিয়ে 188টি পুনর্বাসন প্রাপ্ত এই যে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে একেবারে সাফ করে দিল? কি এমন ঘটেছে সেখানে যে এরকম একটা ট্র্যাজেডি আমাদের দেখতে হলো কপিল বাবু? দণ্ডকারণ্য যে প্রজেক্ট, সেটা একদম 59 সাল থেকে শুরু হয়, 60-এর দশক থেকে, 60-এর শুরু থেকেই। তারপরে ওটাকে রেডি করতে সময় লাগে ইত্যাদি। ফলে সেই 65 বছর এরকম আমরা ধরতে পারি দণ্ডকরণ। হ্যাঁ, ভারতবর্ষের অন্য জায়গায় আরো আগে থাকতেই হয়েছে। 49 সালে যেমন আন্দামানে নৈনিতালে একই সময়ে, কাছাকাছি সময়ে, সেটা পলাশ আসলে উনি ভালো বলতে পারতেন, উনি ওখানেই থাকেন। আজকে এতদিন পরে 183টি বাড়িতে আমার কাছে যে রিপোর্টটা আছে, হিন্দু বলেছে 188টি, ওই ভিলেজে 188টা বাড়ি আছে। তার মধ্যে 183টিতেই আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুধু বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়নি, তাদের সমস্ত কিছু, মোটরসাইকেল, সাইকেল, অটো, টোটো, যা যা আছে, এমনকি গাছপালা অব্দি পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং যে সমস্ত বাড়িতে গবাদি পশুর তারা করতো, চাষ করতো, ছাগল, গরু ইত্যাদি, এক ভদ্র মহিলা, আমি সমাজ মাধ্যমে দেখছিলাম তার সাক্ষাৎকার, তিনি কান্নাকাটি করছেন, দেখাচ্ছেন তার ঘরগুলো। সেখান থেকে 50টি ছাগল ছিল, সেগুলো নিয়ে 50টি ছাগলই নিয়ে গেছে। তো
এই যে ঘটনাটি ঘটছে, বলা হয়েছে, রিপোর্টে বলা হয়েছে 5,000 আদিবাসী মানুষ তারা তীর-ধনুক নিয়ে এসছেন। আমার আশঙ্কা এইখানে যে আদিবাসীরা তো তীর-ধনুক নিয়ে এলেন, কিন্তু বাড়িগুলোতে ওরা বলছেন জিলেটিন বোমা চার্জ করা হয়েছে, কেউ বলছেন ডিনামাইট চার্জ করা হয়েছে। বাড়িগুলোর যে ছবি আমরা দেখেছি সেটা দেখে বোঝা যায় অতি শক্তিশালী বোমা সেখানে মারা হয়েছে। এই বোমা তো আদিবাসীদের কাছে থাকার কথা না। না না, একেবারেই নয়। তারা তো তীর-ধনুক নিয়ে এসেছেন, তাদের মনে ক্ষোভ জন্মেছে, তারা এসেছেন, এ পর্যন্ত ঠিকই আছে। কিন্তু কারা পেছন থেকে, এক হচ্ছে তাদের সংগঠিত করলো, দুই হচ্ছে বাড়িতে বাড়িতে এইভাবে বোমা চার্জ করা হলো, আদিবাসীদের উপর দিয়ে এটা চালিয়ে দেওয়া হচ্ছে। সবথেকে ট্র্যাজেডির হচ্ছে যে আদিবাসীরা অত্যন্ত সরল সোজা, ঠিক। তাদের একটা উন্নত সংস্কৃতি আছে, তারা সাধারণত অন্যায় কাজ করেন না। কিছুদিন আগেই আমরা দেখছিলাম পুরুলিয়াতেই বোধহয় যে মাঝিন সরকারের তারা সেই সরকারের সদস্য হবেন বলে তারা ভারতের যাবতীয় আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো সব তারা বিসর্জন দিচ্ছেন। তো অত্যন্ত সরল সোজা মানুষ, তাদের বলেছে ট্রেনে ফ্রি থাকবে, বিমানে ফ্রি, সবকিছু ফ্রি। মানুষ তারা প্রতারিত হন। তো আমার মনে হয় এক্ষেত্রে এটা ঘটেছে। কিন্তু সব থেকে বড় ট্র্যাজেডিটা আমার যেটা মনে হয়েছে যে দুটি একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, আদিবাসী যদিও উড়িষ্যায়, ছত্তিশগড়ে, আমাদের ঝাড়খণ্ডে বেশ ভালো সংখ্যায় আছেন, কিন্তু তারা তো ক্রমশ কোণঠাসা। আর এই যে ছিন্নমূল হয়ে যে বাঙালিরা এসছে, এদেরকে আমি আর ছিন্নমূল এখন বলবো না। এরা তো ভারতের, অখণ্ড ভারতের নাগরিক, এবং দেশভাগের মূল্য এদের দিতে হয়েছে। যারা দেশের শাসন ক্ষমতায় আছেন, স্বাধীনতা সংগ্রাম করেননি কিন্তু দেশের শাসন ক্ষমতা ভোগ করছেন, আর যারা স্বাধীনতা সংগ্রাম করেছে তারা স্বাধীনতার বিনিময়ে দেশ তাদের ছাড়তে হয়েছে, এবং তারা ভারতবর্ষে এসে তাদের নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন। আজকে সেই দুই শ্রেণীর মানুষকে কারা মুখোমুখি এমন ভাবে লড়িয়ে দিচ্ছে। এদের মধ্যে সম্প্রীতির অভাব ছিল না, কখনোই অভাব ছিল না, একদম না। পাশাপাশি বসবাস করতে গেলে কিছু সমস্যা হয়তো থাকে, সেটা আলাপ আলোচনা এবং স্থানীয় প্রশাসন আছে। যদি জমি নিয়ে কোনো সমস্যা হয়, জমির আল নিয়ে কোনো সমস্যা হয়, এখানে যেমন হয়েছিল, আমরা জানতে পেরেছি যে বাঙালি যে যারা আছেন তারা তো কৃষক সম্প্রদায়ের মানুষ, অত্যন্ত দক্ষ কৃষক, তারা ওই ঊষর মাটিতে তারা সোনা ফলিয়েছেন। ফলে আদিবাসী মানুষেরা তারা তাদের জমি এদের কাছে ভাগ। তো এটা হয়েছে নাকি যে ওই আদিবাসী ভদ্রমহিলা জমিটা ভাগে দিয়েছিলেন, লেক পদিয়ানি তার নাম, কয়া আদিবাসী গোষ্ঠীর মানুষ। তো তিনি নাকি জমিটা ফেরত চাইছিলেন। এটা তো সামান্য ব্যাপার, তার জমি তিনি যদি আর না দেন, ফেরত দেবেন, এটা নিয়ে যদি কোনো শর্ত, লিখিত শর্ত এই সমস্ত থাকেও, সেগুলো তো গ্রাহ্য হওয়ার কথা নয়। যদিও হয় সেটা স্থানীয়ভাবে মেটানো যায়। কিন্তু সেটা নিয়ে তিনি বাঙালি কৃষক, তিনি আদিবাসী রমণীকে মারবেন কেন? তিনি কি এত বোকা যে ওই রমণীকে মারলে তিনি জমির ভাগ চাষি হিসেবে জমিটা পাবেন তো না? আদিবাসী জমিতে পাওয়া যায় না, এবং ভাগ চাষও পাবেন না। তিনি মারা গেলে ভাগ চাষটা তিনি পাবেন না। তাহলে এই যে গল্পটা সাজানো হয়েছে, এই গল্পটা তো সন্দেহ আছে আজও অব্দি। একদম একদম। তো আমার আক্ষেপ হচ্ছে যে এই যে দুটি প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যারা বঞ্চিত, প্রতারিত, সেই দুটি জনগোষ্ঠীকে আজকে মুখোমুখি লড়িয়ে দেওয়া হয়েছে। আমি নীতিশ দার কাছে আসছি। নীতিশ দা, MV-26 মানে হচ্ছে মালকানগিরি ভিলেজ। আমার প্রশ্ন হচ্ছে যে
ভারত বিভাজন, বঙ্গ বিভাজনের ফলে বাংলা ভাষাভাষী মানুষেরা তারা দেশহীন হয়ে গেল, উদ্বাস্তু হয়ে গেল। পুনর্বাসন প্রক্রিয়া সেই সমস্ত জায়গায় দেওয়া হলো যেখানে বাঙালিদের বসবাস নেই, আদিবাসীদের বসবাস। অর্থাৎ এই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই কি এই ধরনের কনফ্লিক্টের যে উৎস, সেই বিষয়টা ছিল না? তার মধ্যেই তো রয়েছে এই ধরনের পরিকল্পনা যে এক সময় না এক সময় এদের আদিবাসীর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যাবে, কর্পোরেটদের হাতে জঙ্গলটা দিয়ে দেওয়া যাবে। নীতিশ দা, দণ্ডকারণ্য প্রজেক্ট হয়েছে, তারও আগে দণ্ডকারণ্যে কিন্তু উদ্বাস্তুদের নিয়ে যাওয়া হয়েছে এবং মানা ক্যাম্পে রাখা হয়েছে। সেখান থেকে নানা জায়গায় এদের স্থানান্তরিত করা হয়েছে। আর একটা হচ্ছে অন্যদিকে একেবারে নৈনিতালের ওইসব অঞ্চলে নেওয়া হয়েছে, সব জায়গায়। কিন্তু একটা কথা আমি আপনাদের স্মরণ করিয়ে দেই, উদ্বাস্তু তো কেবলমাত্র যোগেন মন্ডলের এলাকা থেকেই আসেনি, বরিশাল, যশোর, খুলনা থেকে আসেনি। উদ্বাস্তু এসছে ময়মনসিংহ, শ্রীহট্ট, সব জায়গা থেকে উদ্বাস্তু এসে গোটা উত্তর পূর্ব ভারতে তারা নেমেছিল। সেখান থেকে এক গাড়ি লোকও সারা ভারতের অন্য প্রান্তে পাঠানো হয়নি। কেন? এইখান থেকে যারা এসছে, ওই আমি যোগেন মন্ডলের লোক বললাম, সেই নমশূদ্র সমাজ হচ্ছে তার প্রধান, তার সাথে পণ্ড ক্ষত্রিয় এবং তার সাথে ধোপা, নাপিত, অন্য কিছু এরকম ছিল। তারা এই যে ব্রাত্য মানুষ, এই যে গরিব মানুষ, মনুবাদীদের চোখে ঘৃণ্য মানুষ, তাদেরকে তারা ভারতে যথাযোগ্য স্থান দিতে চায়নি। যার জন্য পশ্চিমবঙ্গে এখন যে পরিমাণ বাঙালি, তার থেকে অনেক বেশি অবাঙালি বেড়ে যাচ্ছে। কলকাতা শহরে তো আছেই, এর কোনো জায়গায় এই বাঙালিরা থাকতে পারতো না? পারতো, কিন্তু পরিকল্পিতভাবে এদেরকে সারা ভারতে নির্বাসন দেয়া হয়েছে, একেবারে নির্বাসন। এবং এর জন্য আমি বলবো, নেহেরু পারতেন না, প্যাটেল পারতেন না, যদি বিধান রায়রা, শ্যামাপ্রসাদ রায় তার সাথে যুক্ত না থাকতেন। আমি রাজনৈতিক দলের কথা বলছি না, নেতৃত্বের কথা বলছি। তারা এই কাজ তখন করে আমাদেরকে, যে আমরা হচ্ছে গ্রামের জমির জলের শ্রমিক, যেটা জল আর জমি যার প্রাণ, তাদেরকে তারা নির্বাসনে দিল পাহাড়ি ঊষর ভূখণ্ডে। আমরা যখন মালকানগিরির ওইসব জায়গায় দেখতে যাই, তখন দেখেছি ওখানে পাহাড় এমন, সে তার চাষ করার জায়গাই পাওয়া যায় না, তবুও তার ভিতরে দাঁড়িয়ে থেকে এই বাঙালিরা, যারা একেবারে কৃষি যাদের প্রাণ, তারা ওখানে সোনার ফসল ফলিয়েছে তাদের বুকের রক্তের বিনিময়ে। ঠিক, তারা কিন্তু প্রত্যেকটা কোদাল চালিয়েছে ঘাম দিয়ে, রক্ত দিয়ে। এই কাজ তারা করেছে। সেচের ব্যবস্থা নেই, ভয়ঙ্কর অবস্থা, সরকার তাকাচ্ছে না। তারপরে কি হলো, দণ্ডকারণ্য যখন ভাগ হয়ে গেল, তাদেরকে 4টি রাজ্যে, এখন 4টি রাজ্যে তাদের ভাগ করে দেয়া হলো। দেওয়ার পরে তাদের যে সামান্য অন্যান্য অধিকার ছিল, তাও আর রাখা হলো না। এইভাবে তাদের পরে অত্যাচার করে তাদের মেরুদণ্ড ভেঙে রেখেছে। তারপরেও যেহেতু তারা দেখেছে যে এই ওয়েদার অন্যরকম, এই প্রকৃতি অন্যরকম, এখানকার মানুষ অন্যরকম, এখানকার প্রতিবেশী অন্যরকম, তাদের সাথে আমাদের মানিয়ে থাকতে হবে, তাই হরিচাঁদ গুরুচাঁদের মানুষেরা ওখানকার আদিবাসীদের সাথে বন্ধুত্ব করেছে। এমনকি বিয়ে টিয়ে সমস্ত কিছু তাদের ভিতরে হয়। একেবারে তাই, একেবারে তাই। এইরকম একটা সুসম্পর্ক তারা গড়ে উঠেছে। আর অধিকাংশ যে উদ্বাস্তুরা, তারা কিন্তু রাজ্যের ভাষা, যেমন এই মালকানগিরি, এখানকার সবাই উড়িয়া ভাষায় কথা বলে, আমাদের লোকেরাই। এখন তারা উড়িয়া জানে, বাংলা জানে না, বাংলা ভুলে যাচ্ছে। এইরকম ভাবে তারা তাদের নিজেদেরকে ওখানে রূপান্তরিত করেছে প্রাণের জন্য, সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য, বাঁচার জন্য, এবং ওই ভূখণ্ডকে আপন করে নেবার তাগিদে। এই মানুষের সাথে যখন আদিবাসীরা এক হয়ে যাচ্ছে, তখন ধনিক শ্রেণী, ওই যে শরদিন্দুবাবু বলছিলেন যে কর্পোরেট বাবুরা, সেই কর্পোরেট বাবুরা দেখলো যে এদের যদি গরিবে যদি ঐক্য থাকে, তাহলে তো আমার শাসন থাকে না। যেমন করে বর্ণ ব্যবস্থা তৈরি হয়েছে রাজার শাসনকে সুপ্রতিষ্ঠিত করতে,
যেমন করে মানুষের গরিব এবং ধনীতে বিভাজিত করে রাখে ধনীরা, এইরকম করে এই জায়গায় আদিবাসীদের সাথে এই গন্ডগোল বাঁধানোর অনেক দিন আগেই পরিকল্পনা করা হয়েছে। কোনো জায়গায় দাঙ্গা সরকারি মদত ছাড়া হয় না, আর এটা তো সরকার সংগঠিত মদত, সংগঠিত দাঙ্গা। আমি কপিল বাবুর কাছে আসি। কপিল বাবু, এই যে সংগঠিত আকারে যে ট্র্যাজেডিটা তৈরি করা হলো, ট্র্যাজেডি এই কারণে বলছি, ট্র্যাজেডির সঙ্গে হচ্ছে যে নিজের আচার আচরণের মধ্যেই যে দুর্বলতা থাকে, সেই দুর্বলতাই একদিন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই যে মানুষগুলো, আমাদের মানুষগুলো যারা ছিন্নমূল উদ্বাস্তু হয়ে গেছে, তাদের আচরণের মধ্যে কোথাও না কোথাও একটা ধ্বংসাত্মক যে আবেগ, সেই আবেগটা কাজ করছে জন্যই এরা মনে করেছে আরএসএস এর কাছাকাছি থাকতে পারলে আমরা ভালো থাকব, বিজেপির কাছাকাছি থাকতে পারলে আমরা ভালো থাকব। এই কয়েকদিন আগে এখানকার যে উদ্বাস্তু, তারা এখন শরণার্থী, সেই সমস্ত যুবক ছেলেদের হাতে রাতের অন্ধকারে পাকিস্তানের পতাকা তুলে দিয়েছে এই বিজেপির নেতারা, আরএসএস এর নেতারা। তারা মন্দিরের গাত্রে পাকিস্তানের পতাকা বেঁধে দেওয়ার সময় ধরা পড়েছে। এই যে আমার পাশেই নরেন্দ্রপুর স্টেশনে তারা পাকিস্তানের পতাকা নিয়ে সারা স্টেশন পাকিস্তানের পতাকা দিচ্ছে। অর্থাৎ ধ্বংসের বীজ তো এরাই ডেকে এনেছে। আজকে যাদের বাড়ি পুড়িয়ে দিল, কি বলবেন কপিল বাবু? প্রতিকূল পরিস্থিতিতে রাজনৈতিক ক্ষমতার কাছাকাছি থাকার একটা প্রবণতা সমস্ত মানুষেরই থাকে, বিশেষত যারা যেখানে সংখ্যালঘু সেখানে থাকে। আর উদ্বাস্তুদের মধ্যে এই প্রবণতা সম্প্রতি একটু বেশি হয়েছে। উদ্বাস্তুরা স্বীকারও করেছেন যে প্রায় 95% যে মানুষেরা তারা বিজেপিকেই সমর্থন করেন। সুতরাং আবার তাদের এই আক্ষেপও আমরা শুনেছি যে এই দুঃসময়ে কোনো নেতা তাদের কাছে যাননি। নেতারা গেছেন ওই আদিবাসী পল্লীতে, কিন্তু এখানে যাননি। তো এটা তারা এখন বুঝতে পারছেন যে তাদের প্রকৃত হিতাকাঙ্ক্ষী কে বা আদৌ কেউ আছে কিনা। আমি এই যে ঘটনাগুলো ঘটছে এটাকে আরেকটু বিস্তৃত করে আমি দেখতে চাই যে কি ঘটছে। দেখুন, এটাকে না হলে আদিবাসীদের উপর দিয়ে চাপিয়ে দেওয়া গেল যে আদিবাসীরা এদের আক্রমণ করেছে, এর পিছনে আরএসএস নেই। ওরা নকশালদের উপরে একটু দোষ দিয়েছে যে নকশালরা এর পিছনে থাকতে পারে। কর্ণাটকে যেখানে নীতিশ দা গেছিলেন, আমার শরীর খারাপের জন্য আমি তখন যেতে পারিনি, কর্ণাটকে প্রসেন রপ্তানরা যেখানে থাকে, 4টি ভিলেজ আছে, উদ্বাস্তুদের 4টি ভিলেজ আছে। সেখানে কি আজব ঘটনা ঘটেছে দেখুন। ঘটনাগুলো শুধু একটু খেয়াল করি আমরা, আর অন্য অন্য জায়গায় এগুলো ঘটবে, সে কারণেই আমি এই ঘটনাটাকে তুলে ধরছি। সেখানে একজন ওই বাঙালি, এখন বঙ্গভাষী কন্নড়, মানে কর্ণাটকে যে বাংলাভাষী থাকেন, যিনি সেখানে পুনর্বাসন প্রাপ্ত, তেমন একজন বঙ্গভাষীকে মার্ডার করা হয়েছে। এবার মার্ডার করে তার লাশটা কোথায় ফেলতে হবে না, প্রায় 10-12 কিলোমিটার দূরে ওই মুসলমানদের যে কবরখানা আছে সেইখানে লাশটা ফেলে রাখা হয়েছে। তারা যাতে মনে করেন যে এই মুসলিমরাই হচ্ছে আমাদের এই ভাইকে হত্যা করেছে, ফলে তারা যাতে ওই মুসলিমদের বিরুদ্ধে উঠে পড়ে লাগতে পারেন। এখন কর্ণাটকের মুসলমানরা কি এতই বোকা, অথবা যে কোনো অংশের মানুষই হোক, যে তিনি খুন করে তার কবরখানাতে ফেলে রাখবেন এটা দেখাবার জন্যে যে দেখো আমরা খুন করেছি? হয় কি তার বিপরীতটা হয়, যিনি খুনি তারা কি করেন, তারা আত্মগোপন করার জন্য অন্যত্র
ব্যাপারটাকে চালান করেন, যাতে করে নিজেরা শনাক্ত না হয়। আর এখানে এটা করা হচ্ছে। তো কোনো কোনো বঙ্গভাষী সেখানে বিভ্রান্ত হয়েছেন যে দেখো মুসলিমরা আমার ভাইকে খুন করেছে। তো ঘটনাটা কি ঘটছে? কর্ণাটকে এটা ঘটছে। আমরা দেখলাম উড়িষ্যায় ঘটেছে, একজন আদিবাসী মহিলা 51 বছর বয়স, বিধবা, তো তাকে খুন করা হলো। কে খুন করেছে এখনো অজ্ঞাত, কিন্তু দোষটা চাপানো হলো এই বাঙালিদের উপরে। পলাশবাবুকে যে প্রশ্ন, সেটা হচ্ছে মালকানগিরি নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল। মালকানগিরির যে 183টি বলছেন যে শেষ হয়ে গেছে, হিন্দু বলছে যে 188টি পরিবার ওখানে আছে, একেবারে জ্বালিয়ে পুড়ে শেষ হয়ে গেছে। এবং কপিল বাবু সেটা পরিষ্কার করে দিয়েছেন, সেখানে যে অন্তর্ঘাত চালানো হয়েছে, সেখানে ডিনামাইট ব্যবহার করা হয়েছে, বোমা ব্যবহার করা হয়েছে। স্বাভাবিক কারণেই আদিবাসীরা এগুলো ব্যবহার করে না, ফলে পরিষ্কার করে বোঝা যাচ্ছে এর পেছনে রয়েছে হিন্দুত্ববাদী সংগঠনদের, মনুবাদী সংগঠনদের হাত এবং কর্পোরেট পুঁজি। আমি আপনাকে এই জায়গা থেকে আসি যে যেভাবে ওই যে মালকানগিরি দণ্ডকারণ্যের যে তলার দিকের খনিজ সম্পদ রয়েছে, তার উপরে বসতি দিয়েছে আদিবাসী ক্ষেত্রে, এই মানুষগুলোকে বসতি দিয়েছে। স্বাভাবিক কারণে এই সমস্ত জায়গাটাই আপনি জানেন দণ্ডকারণ্য, পুরো দণ্ডকারণ্য ব্যাপী রাম গমন পথ নামে একটি প্রজেক্ট তৈরি করা হয়েছে। সেই রাম গমনের পথ, কাল্পনিক রাম গমনের পথকে সুন্দর করে চিহ্নিত করে তাকে ম্যাপ করা হয়েছে এবং তার মধ্যে রয়েছে মালকানগিরি। সম্পূর্ণভাবেই এই অঞ্চলটা তুলে দেওয়া হয়েছে কর্পোরেটদের হাতে। তারা নিউ সেটেলমেন্ট করবে ওখানে এবং এখানকার মানুষেরা যারা আছে তাদেরকে ক্লিনজিং করবেন। এই হচ্ছে পরিকল্পনা। তো এই যে মালকানগিরির যে ট্র্যাজেডি নিয়ে আজকে কপিল বাবু এবং নীতিশ দা কথা বলছেন, আপনার কি মনে হয় না যেটা একেবারে পরিকল্পিত ষড়যন্ত্র? এটা একেবারেই পরিকল্পিত। কপিল বাবু সঠিক বলছেন, আপনিও সঠিক বলছেন। আমি আপনাদের মনে থাকবে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এলো, তখন আমি বললাম এটা বেদখল করার আইন, এসআইআরও বেদখল করার আইন। এখন সমস্যা হলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এটা শুধু মালকানগিরিতে চলছে না, উত্তরাখণ্ডেও এরকম সংঘর্ষ বাঁধাবার চেষ্টা চলছে, এমনকি আন্দামান নিকোবরেও চলছে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে কি, আন্দামানে প্রজেক্ট তৈরি হয়েছিল 1949-এ এবং 1957 থেকে ওখানে পুনর্বাসন হয়। 70 বছর হয়ে গেছে। 70 বছর হলে ছোটখাটো ঝামেলা হলো, এরকম কোনো ঘটনা ইতিপূর্বে ঘটেনি। তাতেই বোঝা যায় এটা অন্তর্ঘাত নিশ্চয়ই আছে। এর আগে আপনাদের স্মরণ হবে সালোয়া জুলুম হয়েছিল, এই আদিবাসীদের উৎখাত করার জন্য, আদিবাসীদের বিরুদ্ধে আদিবাসীদের লড়িয়ে দেবার চেষ্টা হয়েছিল। এখন ঘটনা হলো মালকানগিরিতে 215টা গ্রাম, পাশেই পাখানজোড়ে বাঙালিদের 133টা গ্রাম, এদিকে মধ্যপ্রদেশে আপনার বৈতুল জেলায় 40টা গ্রাম, ওদিকে মহারাষ্ট্রে ভান্ডারা, গোন্ডিয়া, চন্দ্রপুর, গড়চিরোলি সব আশেপাশের এলাকায় যখন প্রজেক্ট তৈরি হয়, তখন এর তলায় যে খনিজ সম্পদ ছিল সেটা ছিল না, তখন মিনারেলস ন্যাশনালাইজ ছিল, বিদেশি পুঁজিও ছিল না। এখন পরিস্থিতি পাল্টে গেছে। 2003-এ যখন বিজেপি গভর্নমেন্ট এলো, সবার আগে সিটিজেনশিপ অ্যাক্ট আনলো। এই অ্যাক্টের মূল উদ্দেশ্য হলো, যদি আপনার নাগরিকত্ব না থাকে তাহলে সম্পত্তির অধিকার আপনার থাকবে না, কোনো সুযোগ সুবিধা পাবেন না, এ রাষ্ট্রে কোনো কিছুতেই আপনার অধিকার নেই। সবচেয়ে বড় প্রবলেম হলো দিনাজপুরে ভূমিদারি হক আছে, মালিকানা হক আছে, কিন্তু আমাদের এখানে শক্তিবরমে নেই। শক্তিবরমের জমির লিস্ট শেষ হয়ে গেছে,
উত্তরপ্রদেশে যেখানে বাঙালিদের বসবাস, তাদের জমির লিস্ট শেষ হয়ে গেছে। ইতিপূর্বে শক্তি ফার্মে, প্রহ্লাদ পলসিয়াতে যে বেদখল করার চেষ্টা হয়েছিল, এখানকার সমস্ত সম্প্রদায় মিলে সেটাকে আটকে দেওয়া হয়েছিল। কেন্দ্রাপাড়ার কথা কপিল বাবু মনে আছে? কেন্দ্রাপাড়ায় তখন বাঙালিরা পাশে দাঁড়ায়নি, কিন্তু উড়িষ্যার আদিবাসীরা বাঙালিদের সঙ্গে ছিল এবং সেই চক্রান্তকে ফেল করে দেওয়া হয়েছিল। আর আমাদের যা অবস্থা, পশ্চিম বাংলার মানুষ, পশ্চিম বাংলার মানুষের আমাদের প্রতি সিম্প্যাথি নেই। যারা মতুয়া, সেই মতুয়ারা 100% হচ্ছে পূর্ববঙ্গের থেকে। যে সমস্ত জাতির লোক মতুয়ারা, সে সমস্ত জাতি পশ্চিমবঙ্গে নেই, পূর্ববঙ্গের। এবং তারা 100% হচ্ছে উদ্বাস্তু। তারাই 3-4টে দলে, তারা 3-4টে দলে, এবং তাদের থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বিভ্রান্ত করছে। এবং এই বিভ্রান্তির ফলে নানা রকম কথা উঠছে যে আদিবাসীরা বাঙালিদের পরে হামলা করছে। এটা পুরোপুরি ভুল কথা, আমি এটা মানতেই পারি না। কারণ আদিবাসীরাও, আমার হেমন্ত সোরেনের সঙ্গেও কথা হচ্ছে, মহাদেব টোপ্পোর সঙ্গেও কথা হচ্ছে, আমি নিয়মিত আদিবাসী লিডারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, এবং আদিবাসীরা এই গন্ডগোল মিটিয়ে ফেলার জন্য সবসময় প্রশাসন এবং সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে। কিন্তু মিডিয়াতে, টাইমস অফ ইন্ডিয়ার মতো কাগজ এবং টেলিভিশন চ্যানেলে এই বাঙালি উদ্বাস্তুদের বাংলাদেশি বলে উল্লেখ করা হয়েছে। এর বিরুদ্ধেও আমি প্রতিবাদ করে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দু এবং সমস্ত মিডিয়াকে আমি ট্যাগ করেছিলাম যে এরা 1957 থেকে দণ্ডকারণ্যে আছে এবং ভারতের 22টি রাজ্যে আছে। আপনি কল্পনা করুন যে মালকানগিরিতে 215টা গ্রাম, পাখানজোড়ে 133টা গ্রাম, উমরকোটে 65টা গ্রাম, দিনাজপুর, শক্তিফারম মিলিয়ে একটা বড় আবাদি। কিন্তু বেশিরভাগ জায়গায়, যেরকম রাজস্থানে কোটা জেলায় 3টে গ্রাম, কর্ণাটকে একটা বড় সংখ্যক আছে 40টা গ্রাম, সেখানে কোনো সংঘাত এই মুহূর্তে নেই। কিন্তু আপনার আন্দামানে প্রত্যেকটা দ্বীপে আমরা সংখ্যাগুরু, বাঙালিরা সংখ্যাগুরু, কিন্তু তাদের বিরুদ্ধে উৎখাতের ষড়যন্ত্র চলছে। আর এটা করছে হিন্দুত্ববাদী এজেন্ডার সঙ্গে। আর এটা হিন্দুত্ববাদী এজেন্ডা আমি বলি না, এটা কর্পোরেট এজেন্ডা। হিন্দু আস্থা বা ধর্মের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আস্থা এবং ধর্মের আড়ালে যাতে আমাদের মতুয়ারাও বিভ্রান্ত হচ্ছে ধর্ম এবং আস্থায়। আমাদের বাঙালি উদ্বাস্তুরা যারা আপনার 99% বাংলার বাইরে বিজেপির সমর্থক, তারা সবাই বিভ্রান্ত, তারা বুঝতে পারছে না। কিন্তু এটা কর্পোরেট ষড়যন্ত্র এবং কর্পোরেট ষড়যন্ত্রের মারফতেই হয়েছে। তারপর দেখুন, যেটা কপিল বাবু বারবার লিখেছেন এবং কালান্তরের সম্পাদকীয়তেও লেখা হয়েছে, একটা অপরাধ হলো, এরকম অপরাধ হয়, সাময়িক উত্তেজনা হয়, কিন্তু তার কোনো ইনকোয়ারি হয়নি। দোষী কে কি ষড়যন্ত্র সিট গঠন হয়েছে, যেটা উড়িষ্যা সরকার করেছে, উড়িষ্যায় বিজেপি সরকার। এটা এই ব্যাপারটাকে রফা দফা করা, কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন আছে, ওদের এখন কেন্দ্রীয় নেতৃত্বের চাপ আছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনে যদি উড়িষ্যার উদ্বাস্তুদের ওদের প্রতি কোনো সিম্প্যাথি না দেখানো হয়, তাহলে পশ্চিমবঙ্গের মতুয়া ভোট হয়তো পাবে না। পশ্চিমবাংলায় বাংলার ভোটের ইকুয়েশনে এটা চলছে, এবং যে প্রচার যেটা চলছে সেটাও পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে। সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার, পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত মানুষ তারা এই ষড়যন্ত্রকে বুঝতে পারছে না এবং অন্যান্য রাজ্যও বুঝতে পারছে না। আমার সবচেয়ে চিন্তা যে আপনার যেখানে বাদায়ুতে একটা কলোনি, কানপুরে 2টো কলোনি, বহরাইচে 5টা কলোনি, লখিমপুরে 5টা কলোনি, প্রত্যেকটা কলোনির সঙ্গে প্রত্যেকটা কলোনির দূরত্ব 150 থেকে 200 কিলোমিটার দূরে। তারা একতাবদ্ধ, প্রতিরোধ করার মতো অবস্থায় নেই। আর আইন কানুন এরা যেখানেই এরা সম্পত্তি পাবে, যেরকম আমরা শক্তি ফার্মকে নিয়ে খুব ভয়, কারণ শক্তি ফার্মে একটা পাইলট প্রজেক্ট হয়ে গেছে,
মানে মাত্র 17 ফ্যামিলিকে উৎখাত করার, সেখানে প্রতিরোধ হয়েছে। শক্তিফরম এলাকার লিজ শেষ হয়ে গেছে, এখন এই জমি অধিগ্রহণ হতে পারে। ইন্ডো নেপাল বর্ডারে যে আপনার যে ভারতের যে যে পরিস্থিতি চলছে, বাংলাদেশের যা পরিস্থিতি, দিনের পর দিন খারাপ অবস্থা হচ্ছে, আরো উদ্বাস্তু আসতে পারে, কিন্তু সরকার এই সমস্যার সমাধানে কোনো চেষ্টাই করছে না। বরং ডিফেন্স বিল্ড আপ তৈরির নামে যে বাঙালি এলাকাগুলোই সফট টার্গেট, কারণ অন্যান্য এলাকায়, এখানে আমাদের উত্তরাখণ্ডে শিখদের বিরুদ্ধে আন্দোলন চলছে, শিখদের বিরুদ্ধে পাহাড়ি আর ময়দানি বলে এখানে মণিপুরের মতো সংঘাত তৈরি করার চেষ্টা চলছে। এখন এই জন্যই আমি বলি, বাঙালি একতার নারা দিয়ে কোনো লাভ নেই। আমার বাবা চিরকালই বলেছেন যে যে যেখানে আছে, পশ্চিম বাংলা থেকে আমরা সাহায্য পাবো না, আমাদের লোকাল কমিউনিটির সাপোর্ট যে কোনো মূল্যে নিতে হবে, এবং যে প্রত্যেকটা কমিউনিটির সঙ্গে আমাদের সম্প্রীতি বজায় রাখতে হবে। আমাদের মনে রাখা উচিত যে ভারতবর্ষে সব গভীর অরণ্যে বা পাহাড়ে বা মরুস্থলে, এমনকি নৈনিতালও যেখানে পুনর্বাসন দেওয়া হয়েছে, সব আদিবাসী বেল্ট, এবং আদিবাসীর সঙ্গে যদি আমাদের সম্প্রীতি নষ্ট হয়, তার পরিণাম খুব সাংঘাতিক হবে। আপনারা যে উদ্বাস্তু আন্দোলনটা শুরু করে সমস্ত রাজনৈতিক দলদের বাধ্য করেছিলেন আপনাদের মঞ্চে এসে এই মানুষদের পক্ষে কথা বলার, সেই শক্তিটা হারিয়ে গেল কি করে কপিল বাবু? এই প্রশ্নটার জবাব ঠিক দেওয়াটা মুশকিল। প্রথমত হচ্ছে যে ওই আন্দোলনটা যারা জানেন, মতুয়া মহাসংঘের নামে আন্দোলনটা করা হয়েছিল। মতুয়া মহাসংঘ সামনে দাঁড়িয়ে আন্দোলনটা করেনি, তার আমরা যারা সংগঠক ছিলাম, আমরাই ওটা করেছিলাম একদম। মানে পরবর্তীকালে আমরা ওটা থেকে সরে গেছি যখন তারা রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে মতুয়া মহাসংঘের নামে, তখন আর ওটাকে দিয়ে তো আর কাজ করানো যেত না। তো সেটা একটা এই কারণে যে ওখানে ওর পিছনে তো ঠিক সেই অর্থে সুপরিকল্পনা করতে পারে তেমন বুদ্ধিজীবী গোষ্ঠী আর পেছনে নেই, সেদিন হতে পারে না। আমরা এটা বলছি ঠিকই যে অন্যান্য দল তাদেরকে অভিযুক্ত করছি, কিন্তু আমরা যারা ছিন্নমূল সমাজের মানুষ, গোটা পশ্চিমবঙ্গে, আসামে, ত্রিপুরায়, কি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, আমরা তো নিজেরাই একটা বিরাট শক্তি। অবশ্যই অবশ্যই চাই যে অন্যদের দোষারোপ করছি, কারণ আমরা নিজেরা কি করছি? আমরা নিজেদের তো কিছু করছি না। আমরা সবকিছু ঈশ্বর করে দেবেন সেই বিশ্বাসী, সবকিছু অন্যেরা করে দেবে। আমরা তো একটা আন্দোলন গড়ে তুলেছিলাম, এটা সবাই জানেন, পলাশবাবু জানেন, নীতিদা জানেন, যে 2003-এর পর থেকে চেষ্টা করে আমরা সারা ভারতব্যাপী একটি উদ্বাস্তু সংগঠন গড়ে তুলেছিলাম। সেটা নিয়ে একটা আন্দোলন আমরা করেছিলাম। সেই উদ্বাস্তু সমন্বয় সমিতি এখনো বাঙালি সমন্বয় সমিতি হিসেবে আছে। আজকে গোটা ভারতবর্ষে সবাই, পাঞ্জাবি শিখ যারা পশ্চিম পাকিস্তান থেকে এসছে, তাদেরকে কিন্তু কেউ ঘুষপেটিয়ে বলছে না। বলছে কি? একেবারেই না, ঘুষপেটিয়ে বলছে না, তারাও তো এসছে। কিন্তু বাঙালি মানেই এইটা শুধুমাত্র বিজেপি নেতাদের, আরএসএস নেতাদের কথা আমরা বলবো কেন, সংবাদপত্রের যারা ভাষ্যকার, লেখক এবং টিভি টক শোতে যারা, তারাও বলছেন। কেন বলছেন? ঘুষপেটিয়ে কাদের বলে? ঘুষপেটিয়ে শব্দটা এসছে, ঘুষপেটিয়া হচ্ছে সেই মানুষেরা, অনুপ্রবেশকারীদের বলা হয়, যারা নাশকতার উদ্দেশ্য নিয়ে কোনো দেশে প্রবেশ করে। তো এই দেশভাগের অংশীদার আমরা। দেশভাগ করা হয়েছে, আমাদের ভাগটা কোথায়? এই প্রশ্নটা আমি বহুবার করেছি। ঠিক, যে দেশভাগ করা হলো, আরে ভাই আমার ভাগটা কোথায়? তুমি আমাকে শরণার্থী বলছো কেন? আমি অংশীদার, আমার অংশের ভাগটা তুমি আমাকে বুঝিয়ে দাও। তুমি বলছো ওরা পূর্ববঙ্গের ঘুষপেটিয়া। আশ্চর্য ব্যাপার। এবং এই কথা বলে আজকে দেখবেন, আজকের কাগজে আমরা পড়েছি রামনারায়ণ বাঘেল,
সে ছত্তিশগড়ের একজন দলিত কমিউনিটির মানুষ, কেরালায় বসে তাকে মরতে হয়েছে, মার খেয়ে মরতে হয়েছে। কেরালা ভাবতে পারি না যারা করেছেন তারা কারা আমরা জানি না। তামিলনাড়ুতে এরকম ঘটনা ঘটেছে। অর্থাৎ শুধু বিজেপি শাসিত রাজ্যে নয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ঘুষপেটিয়া হিসেবে তিনি তো বাংলাও জানেন না। তো ছত্তিশগড় তারা মনে করেছে বাংলাদেশি লোক। মুসলমান কি, যার নাম রামনারায়ণ বাগেল, সে তো মুসলমান নয়। তো ফলে এই বাংলাদেশি ঘুষপেটিয়া এই ব্যাপারটা এমন ভাবে প্রচার করা হয়েছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানানো দরকার। এবং শুধু আমাদের নয়, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, পশ্চিমবঙ্গের তো বটেই, পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলের এটা যদি প্রতিবাদ না করে, আগামী দিনে এই গোটা সমস্যাটা পশ্চিমবঙ্গের ঘাড়ে এসে পড়বে, এটা এরা বুঝতে পারছে না। এবং আমাদের উচিত যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা পত্রপত্রিকা লেখালেখি করেন, যারা টিভি টক শোতে করেন, তাদেরকে এটা বুঝিয়ে দেওয়া যে এরা কেউ ঘুষপেটিয়া নয়, এরা কেউ উদ্বাস্তু নয়, এরা ভারতবর্ষের নাগরিক, অখণ্ড ভারতের ভূমিপুত্র, অখণ্ড ভারতের ভূমিপুত্র। একটা পরিবার ভাগ হলে তার অংশ ভাগ হয়, সেই অংশের হিসেবে তাদের সেখানে বসতি। তাদের ঘুষপেটিয়ে বলা যাবে না। এবং এই ঘুষপেটিয়ে বলার ফলে আজকে যে আক্রমণগুলো হচ্ছে, আজকে ছত্তিশগড়ের একজন মানুষের প্রাণ যাচ্ছে, অন্য জায়গায় একটা মানুষের প্রাণ যাবে, এই ব্যাপারটা এখনই বন্ধ হওয়া দরকার। আজকে আমাদের শরদিন্দু বাবু যে আয়োজন করেছে তার ভিতর দিয়ে যারা শুনবেন তাদের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা, আপনার ভাইয়েরা, আপনারা যতই উন্নাসিক হন, আজকে যে বাংলা ভাষী মানে বাংলাদেশি বলে দিচ্ছে, তাতে আপনি বাংলা ভাষী একটা কথা বলে ফেললে আপনিও মার খাবেন কালকে। আজকে এলিটরা মার খাচ্ছে। আসামে আগে শুধু শ্রমিকরা মার খেত, শ্রমজীবীরা মার খেত, কিন্তু তারপরে এমন হলো এনআরসির কৃপা যে তপোধীর ভট্টাচার্যের মতো নেক্সট ভাইস চ্যান্সেলররা পর্যন্ত তারা বেনাগরিক হয়ে গেল। ফলে জল বাড়ছে। আপনি ভাববেন না যে আপনি উঁচু বাড়িতে আছেন বলে আপনার কিছু হবে না। যারা যে বাঙালিরা তথাকথিত উচ্চ পদে বনেদিরা আছেন বলে ভাবছেন, আজকে কিন্তু ভারতবর্ষে আক্রমণ বাঙালিরাই হচ্ছে ভারতের ইহুদি। এবং সেই ইহুদি যদি হয় তাহলে আইনস্টাইনের মতন ইহুদিকেও কিন্তু তারা ছাড়বে না। এই কথা আমি আপনাদের সামনে আজকে মালকানগিরিকে সামনে করে কথা বলতে চাই। আর মালকানগিরিকে নিয়ে যখন এই আলোচনা হচ্ছে, এটা আমি শুভ উদ্যোগ আমি অন্তত বলতে চাই। আমি আমাদের এখানকার পত্রপত্রিকায় মালকানগিরির যথার্থ এটা আসেনি। আমি আবেদন করতে চাই এখানকার, এবং আমরা আমাদের ফেসবুক টুক সব জায়গায় আমরা লিখেছি সাধ্যমতো, যে আদিবাসী এবং দলিত বাঙালি এরা জীবন জীবিকা সংস্কৃতির ক্ষেত্রে, নিরন্নের ক্ষেত্রে একেবারে কাছাকাছি, শ্রমের ক্ষেত্রে তাদের যেন এসসি এসটি ওবিসি পশ্চিমবঙ্গে তাদের যেন অনৈক্য না হয়, এবং তাদেরও চেষ্টা করা উচিত সেই সব সংগঠনে, মালকানগিরি বা অন্যান্য জায়গায় যেসব আদিবাসী সংগঠন আছে তাদেরকে বোঝানো উচিত, যেমন পলাশবাবু তার সাধ্যমতো ব্যক্তিগতভাবে করেন, যে এই কাজটা, যে আমাদের এই দ্বন্দ্বটা বাঁধাতে পারলে ধনীর লাভ, গরিবের লাভ না, এবং সেটা হচ্ছে একেবারে বিনে পয়সার শ্রমিক তৈরি করার জন্য যাদের উপযুক্ত মর্যাদাও দেবে না, সেইটা করার এই পরিকল্পনা চলছে। আমি বলি এই সময়টা সহজতম সময়, একদম একদম উত্তাল হয়ে উঠেছে, খুব সংকটপূর্ণ হয়ে উঠেছে, এবং মানুষ ক্রমশ বুঝতে পারবে যে আমরা একটা সংকটের মধ্যে চলে যাচ্ছি। ফলে এই সময় মানুষকে বোঝানো সহজ, যেটা আমি 15 বছর আগে বোঝাতে পারিনি। 2019-এ এসে আসামের ঘটনার পরে অনেকটাই বুঝেছিল। ফলে আজকে যে ঘটনাগুলো আমরা যদি ঠিকঠাক বিশ্লেষণ করি, তাহলে সমস্ত অংশের মানুষ, সমস্ত শুধুমাত্র উদ্বাস্তু অংশের মানুষ নয়, যারা দেশপ্রেমিক, যারা প্রগতিশীল, যারা বিবেচক, যারা প্রকৃত সমস্যাটাকে বুঝতে চায়, দেশের সমস্যাটাকে বুঝতে চায়, সমাধান করতে চায়, তাদের সবাইকেই নিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা যায়। কিন্তু তার আগে নিজেদের সম্পর্কে আন্তরিক হতে হবে এবং নির্ভুল হতে হবে।